জবাব বোধহয় এভাবেই দিতে হয়। ম্যানচেস্টার সিটি নিউক্যাসলকে যেভাবে 4-0 গোলে হারালো, তারপরে অনেকে ভাবতে পারেন যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কেন নয়। ওমার মারমুশ হ্যাট্রিক করেছেন 14 মিনিটের ব্যবধানে। ইজিপশিয়ান নতুন কিং কি খুঁজে পেল প্রিমিয়ার লিগ? দেখেন, সেটা বলতে হবে, কারণ এতদিন ইজিপশিয়ান কিং বলতে মোহাম্মদ সালাহকে বোঝাতো প্রিমিয়ার লিগে। সে প্রিমিয়ার লিগে ওমর মারমুশ আসলেন, তিনি এর আগে গোল করেছিলেন 4 ম্যাচ পর। তিনি আবারও নিজের গোলের খাতাটা খুললেন এবং যেভাবে তিনি গোল করেছেন, প্রথমটা তো এডারসনের দুর্দান্ত একটা অ্যাসিস্ট, যেটা প্রিমিয়ার লিগ হিস্ট্রিতে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা গোলকিপার হয়ে গেছেন তিনি। বাকি দুটার মধ্যেও আমরা দেখলাম ক্লিনিক্যাল ফিনিশিং, স্যাভিনিওর কাছ থেকে একটা, মাঝখানে হচ্ছে গুন্দোয়ানের কাছ থেকে সাপ্লাই পেয়ে তিনি ফিনিশটা করলেন। দেখেন, এই ম্যাচে ওমর মারমুশের গোল পাওয়া যেমন একটা স্বস্তি, ম্যাচ শেষে খানিকটা শঙ্কাও কিন্তু হয়ে গিয়েছিল এর্লিং ব্রুট হল্যান্ডকে নিয়ে। হল্যান্ড কি আসলে ইনজুরিতে পড়ে গেলেন? আমাদেরকে পেপ গার্দিওলা জানাচ্ছেন যে আপাতত শঙ্কা মুক্তই আছেন এর্লিং হল্যান্ড। ও যখন পড়ে গেল সবাই শঙ্কায় পড়ে গিয়েছিল, তবে এখন মনে হচ্ছে যত গুরুতর হতে পারতো ততটা নয়। আশা করি পরের ম্যাচ রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন এর্লিং হল্যান্ড। তার হাতে ক্যাপ্টেনের আর্মব্যান্ড ছিল। এখন এই মুহূর্তে ম্যানচেস্টার সিটির সেকেন্ড ক্যাপ্টেন এর্লিং হল্যান্ড। প্রথমটা কেভিন ডি ব্রুইনা, এরপরে কাইল ওয়াকার ছিলেন, তিনি তো এখন এসি মিলানে। এর্লিং হল্যান্ডকে তিনি ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা দিয়েছেন। এইটা একটা দেখার মতো বিষয় ছিল এই ম্যাচে। এবং চতুর্থ গোলে ম্যাকাটির গোলে অ্যাসিস্টটা ভালো ছিল, হেডে যে অ্যাসিস্টটা করেন। দেখেন, এই জায়গায় হচ্ছে যখন কাইল ওয়াকার চলে গেল, কেভিন ডি ব্রুইনা, আপনি হচ্ছে গুন্দোয়ানের কথা ধরতে পারেন, আপনি বার্নার্ডো সিলভার কথা ধরতে পারেন, এই তিনজন ছিলেন কম্পিটিটর, যদি এই ক্যাপ্টেন্সির পার্সপেক্টিভ থেকে বলি। কিন্তু এই তিনজনে কিন্তু অন এন্ড অফ, কোনোদিন তাকে স্টার্ট করানো হচ্ছে তো কোনোদিন আরেকজনকে স্টার্ট করানো হচ্ছে। এবং এর্লিং ব্রুট হল্যান্ডের যেহেতু 2034 সাল পর্যন্ত চুক্তি আছে, এইটাই কারণ পেপ গার্দিওলা কিন্তু সেটাই বলছে যে যে লম্বা সময় ক্লাবের প্রতি যার ডেডিকেশন থাকবে তাকে সেই ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা দেয়া হোক, সেটা তিনি ডিসিশন নিয়েছেন। তবে এই জায়গায় আমার মনে হয় নিকো গঞ্জালেজের খেলা, এইটা হচ্ছে ম্যানচেস্টার সিটির খেলাটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে আলটিমেট। প্রশ্নটা হচ্ছে এখন এইখানে যে চ্যাম্পিয়ন্স লিগে আসলে লম্বা সময়ে ম্যানচেস্টার সিটি টিকে থাকতে পারবে কিনা। এই ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড আমার কাছে মনে হয়েছে যে একদমই বাজে খেলেছে। ম্যানচেস্টার সিটিকে তারা অনেকটুকু সুযোগ করে দিয়েছে। আপনি এডারসনের ওই অ্যাসিস্টের কথা বলছিলেন না, ওটা কিয়েরেন ট্রিপিয়ার মিস জাজ করেছেন বলেই বেশিরভাগ লোকে মত দেবেন। ভালো কথা, সেখান থেকে ফার্স্ট হাফে খেলাটা একদম পুরোপুরি পকেটে ম্যানচেস্টার সিটি নিতে পেরেছে। এবং যে 11 আমরা দেখলাম ম্যানচেস্টার সিটি নিউক্যাসলের বিপক্ষে নিকো গঞ্জালেসকে সঙ্গে করে নিয়ে, সেটা পেপ গার্দিওলার দলকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খানিকটা ভরসা যোগাচ্ছে কিনা বা দিচ্ছে কিনা, এখন প্রশ্ন হচ্ছে সেইটা। বেশ কিছু পরিবর্তন আমরা স্টার্টিং 11-এ দেখেছি। নিকো গঞ্জালেস, গুন্দোয়ান এবং সামনে খেলেন ওমার মারমুশ, এর্লিং হল্যান্ড। তো এই সাভিনিও রাইট সাইড থেকে তিনি ভালো করেছেন। গঞ্জালেসকে পেপ গার্দিওলা বলছেন মিনি রদ্রিগো। রাইট, দেখেন এই জায়গায় তিনি বলছেন রড্রির সাথে আমি এখনো তার তুলনা করব না, তবে আপনি যদি ডুয়েলের ক্ষেত্রে আসেন তখন হচ্ছে গিয়ে সেই জায়গায় তিনি অলমোস্ট রড্রির মতোই, মিনি রড্রি খেতাবটা তিনি আসলে জিতে নেওয়ার মতো জায়গায় আছেন। ম্যানচেস্টার সিটির খেলায় কিন্তু রড্রি ইনজুরিতে পড়ার পর এই জিনিসটাই মিসিং ছিল। সেখানে কোভাচিচকে ট্রাই করানো হয়েছে, সেখানে আমরা জন স্টোনসকে দেখলাম একটা ম্যাচে ট্রাই করানো হলো, সেখানে আমরা দেখতে পারবো। তো এই জায়গায় যখন নিকো গঞ্জালেসকে দিয়ে স্টার্ট করানো হলো এবং তিনি ইনজুরির পর পুরো 90 মিনিটস খেললেন, সেখানে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডের চেয়ারে আলটিমেটলি বদলে গেল। সবগুলো ডুয়াল কিন্তু তিনি জিতেছেন, যেটা ইম্পর্টেন্ট ছিল ম্যানচেস্টার সিটির জন্য। এক্স্যাক্টলি, আমরা 11টা দেখার সুযোগ পাচ্ছি না। আমাদের প্রডিউসার সাহেবরা পাগল হয়ে যাচ্ছেন যে কেন এটা চালানো যাচ্ছে না। যাই হোক, আমরা পরে এটা নিশ্চয়ই যোগ করে নেওয়ার একটা সুযোগ পাবো। তবে আমার কাছে মনে হয় না যে নিকো গঞ্জালেসের এই নিউক্যাসলের এগেইনস্টের পারফরমেন্স, ওমার মারমুশের খুব দারুণ করা, এইগুলো আসলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বড় ধরনের প্রভাব ফেলবে। যাই হোক, আমাদের প্রডিউসার সাহেবরা সফল, তারা অবশেষে স্টার্টিং 11টা চালাতে পেরেছেন। এবং কথা হচ্ছে এখন যে এই 11-এর কতটুকু আমরা পরের ম্যাচে দেখবো। আমার ধারণা আমরা খুসানভকে দেখবো কিনা জানি না। আকানজি অবশ্য 10 সপ্তাহের জন্য ছিটকে গেছেন, বড় ধরনের ইনজুরিতে তিনি পড়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির রিয়াল মাদ্রিদের সঙ্গে কোনো টক্কর জমানোর সুযোগ থাকে কিনা, যদিও আমি মনে করি যে আসলে নাই, আলটিমেটলি নাই হয়তোবা, কারণ সান্তিয়াগো বার্নাবিউতেও ম্যাচটা হতে যাচ্ছে। সবকিছু মিলে রিয়াল মাদ্রিদের ডিফেন্সেও আলাবা, রুডিগার, ভাস্কেস, তাদেরও ফেরার একটা সম্ভাবনা রয়েছে। তো সবকিছু মিলিয়ে টাফ টাইম ম্যানচেস্টার সিটির জন্য। কত খারাপ আমি এইটা ভাবতেছিলাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.